জামাত আসলে আপনারা জানেন যে জামাত একটা ক্যাডার ভিত্তিক পলিসির উপরে তারা নির্ভর করে, ক্যাডার ভিত্তিক রাজনীতি তারা পছন্দ করে। সেই জায়গা থেকে বের হয়ে এসে জনমানুষের রাজনীতি করতে হবে, অর্থাৎ জনগণ কি চায়, জনগণ কি প্রত্যাশা করে। জামাতের বিকল্প যারা আছে, জামাতের বাহিরে যারা আছে, তারা সবাই মানে ধর্মের বাহিরে বা ইসলামের বাহিরে এই ধরনের নেগেটিভ কিন্তু দাঁড় করানো হচ্ছে। তা আমি প্রত্যাশা করব যে জামাত যেন এই ভুলটা যেন না করে, কারণ এই ভুলটা যদি করে তাহলে কিন্তু নতুন আরেকটা ফেসিবাদ এই বাংলাদেশে তৈরি হবে। দীর্ঘ একটা স্বৈর শাসন যখন অতিক্রম করে আজকে বিএনপি যখন দীর্ঘদিন পরে যখন হাঁপ ছেড়ে যখন বেঁচেছে, তখন বিএনপির মধ্যে একটা ইগো কাজ করতেছে। যে ইগোটা হলো যে আমরা এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল, সেই কারণে আমরা যা ইচ্ছা তাই করব। এই ইফেক্টটা কিন্তু বিএনপির উপরে পড়তেছে। দেখেন, বিএনপির যেই পলিটিক্সের যেই ধারা, সেটা থেকে জনমানুষ সরে যাওয়ার এই একটা কারণ হইতে পারে যে তারা নিজেদেরকে খুব বড় করে দেখতেছে এবং অন্যদেরকে ছাড় দিচ্ছে না। ঢাবির ভিপি সাদিক কায়েম আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন, আপনি এটাকে কিভাবে দেখছেন? আসলে প্রথম কথা হলো, এখন পর্যন্ত আমরা যতটুকু মিডিয়াতে পেয়েছি এটার একটা গুঞ্জন শোনা যাচ্ছে, বাট এখনও পর্যন্ত তার পক্ষ থেকে আমরা কোনো ধরনের সরাসরি মেসেজ পাইনি। তো আমি যেহেতু আমি একজন শিক্ষার্থী প্রতিনিধি পদপ্রার্থী, সেক্ষেত্রে আমি মনে করি যে সাদিক কায়েমের জন্য এখনও আসলে লং একটা রাজনীতির কেরিয়ার পড়ে আছে। তো তিনি এত দ্রুত ছাত্র রাজনীতির কেরিয়ারটা শেষ করবেন বলে আমার কাছে মনে হয় যে এটা তার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তিনি যেহেতু ডাকসুতে নবনির্বাচিত ভিপি এবং দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন হয়েছে, সেই কারণে ডাকসুর সাধারণ শিক্ষার্থীদের তার প্রতি একটা বড় একটা প্রত্যাশা, এবং শিক্ষার্থীরা কিন্তু সেই প্রত্যাশার জায়গা থেকেই তাকে নেতা বানিয়েছে। তো আমি প্রত্যাশা করব যে তিনি শিক্ষার্থীদের সেই আশার তিনি গুলেবালি দিবেন না, এবং শিক্ষার্থীদের যে বড় একটা প্রত্যাশার জায়গা সেটাকে তিনি অঙ্কুরেই একদম রোদন করে দিবেন না। ছাত্র শিবির ইদানিং সব ক্যাম্পাসেই বিজয়ী হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে ছাত্র শিবির সব ক্যাম্পাসে বিজয়ী হচ্ছে, এই ধারাটা তো বর্তমানে চলতেছে। এটার কারণ হিসাবে আমি যেটা দেখছি, দেখেন যে বাংলাদেশে বিগত 16 বছর আমাদের যে প্রজন্মটা, এই প্রজন্মটা 16 বছর একটা স্বৈরাচারী শাসকের স্বৈরশাসন দেখেছে, এবং এখানে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগত। তো সেই কারণে ছাত্র শিবিরকে সাধারণ শিক্ষার্থীরা মনে করছে যে তুলনামূলক অন্যান্যদের চাইতে বেটার, অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দলের চাইতে। তো সেক্ষেত্রে এই একটা জোয়ার কিন্তু পড়ছে। বাট আমার কাছে মনে হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্বতন্ত্র থেকে কিন্তু ভিপি হয়েছে, এবং অনেক জায়গা থেকে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আসছে। তো আমার কাছে মনে হয় যে আমরা 5 তারিখের পরপরই কিন্তু আমাদের একটা রব উঠেছিল যে আমরা বিশ্ববিদ্যালয়ে লেজরভিত্তিক ছাত্র রাজনীতিকে জায়গা দিব না। আমার কাছে মনে হয় এই জায়গাতে কিন্তু প্রাথমিকভাবে শিবিররাও কিন্তু একমত ছিল, যদিও পরবর্তীতে তারা মুভমেন্ট চেঞ্জ করেছে, এবং যারা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে পরবর্তীতে দেখা গেছে তারাই কিন্তু ছাত্র শিবিরের বিভিন্ন পদধারী হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় একটা স্বতন্ত্র জায়গা, সেই স্বতন্ত্র জায়গা থেকে স্বতন্ত্র শিক্ষার্থীরা একমাত্র শিক্ষার্থী পরিচয়ে থাকাটাকে আমি বেটার মনে করি। আর এই যে ছাত্র শিবির যে বিজয় লাভ করছে, এটা একান্তই দীর্ঘ সময় যে স্বৈর শাসন ছিল এই অবদমনের যে একটা চিন্তা, শিক্ষার্থীরা মনে করতেছে যে বর্তমানে যে বড় ছাত্র রাজনৈতিক দল যারা, তারা অনেকটা ওয়ান কাইন্ড অফ ছাত্রলীগ কায়দায় কিন্তু রাজনীতি করা শুরু করছে, সেই কারণে তুলনামূলক ছাত্র শিবিরকে তারা সেফ মনে করছে। আমার কাছে মনে হয় সেই জায়গা থেকে ছাত্র শিবিরের চাইতেও যারা দলীয় কোনো পরিচয় নাই, যারা একান্তই সাধারণ শিক্ষার্থী, তারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে সবচাইতে বেটার হবে। জামাত কি তাদের রাজনৈতিক বৃত্ত থেকে বেরিয়ে জনগণের কল্যাণে কাজ করতে পারবে বলে মনে করেন? আসলে দেখেন, আমি যেহেতু একজন শিক্ষার্থী প্রতিনিধি, জাতীয় রাজনীতির ব্যাপারটা নিয়ে আলাপ করা একটু টাফ ব্যাপার, কারণ জাতীয় রাজনীতির আলাপটা অনেক জটিল, এবং এই সমীকরণটা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে মিশে না। তারপরেও আমি যেটা মনে করি যে জামাতের দীর্ঘদিন আপনার যে বিগত 16 বছরে জামাত যে নির্যাতন অত্যাচার সহ্য করেছে, সেই জন্য জামাতের প্রতি কিন্তু সাধারণ মানুষের একটা সিম্পেথি আছে। বাট আপনি দেখেন ওয়ান কাইন্ড অফ 5 তারিখের পরে যেই পরিবেশটা তৈরি হয়েছে, এই পরিবেশে কিন্তু আস্তে আস্তে জামাত তাদের কিছু নেতৃবৃন্দ বা তাদের কিছু অ্যাক্টিভিস্টদের কারণে কিন্তু জামাত আস্তে আস্তে কিন্তু নিজেদের অবস্থান কিন্তু হারাতে শুরু করেছে, রিসেন্ট আমরা দেখেছি। তো আমার কাছে মনে হয় যদি জামাত কিছু জায়গা থেকে, বিশেষত তাদের জামাতকে নিয়ে সবচেয়ে বড় যে একটা প্রশ্ন 71-এর যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে তারা বারবারই জবাব দিয়েছেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা কিন্তু স্পষ্ট জবাব এখন পর্যন্ত দিচ্ছেন না।
প্রথমত দেখেন এই জায়গাতে জামাতকে ক্লিয়ার হতে হবে এবং জামাতের প্রত্যেকটা বডিকে ক্লিয়ার হতে হবে, কারণ আপনি ৭১কে বাদ দিয়ে আপনি বাংলাদেশে রাজনীতি করার লিগেসি আপনার নাই। আপনাকে অবশ্যই ৭১কে স্বীকার করতে হবে এবং আমি জামাত ইসলামের অনেক বইয়ে দেখেছি যে তারা কিন্তু ৭১কে প্রাথমিকভাবে স্বীকৃতি দিয়েছিল, বাট এখন কেন জানি তারা ৭১কে এটাকে গণ্ডগোলের বছর বলে তারা বলতে চায় বা গণ্ডগোল বিভিন্নভাবে তারা এটা চালাতে চায় এবং ৭১কে অস্বীকার করার একটা প্রবণতা শুরু হয়েছে। আমি বলবো যে আওয়ামী রাজনীতির যে বয়ান ছিল ৭১কে নিয়ে, আপনি সেটা না হয় নাই মানতে পারেন, আপনি ভিন্ন একটা নেগেটিভ দাঁড় করান, বাট আপনি ৭১কে সরাসরি অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই কারণে প্রথমত তাদেরকে ৭১-এর বিষয়ে সবাইকে স্পষ্ট হতে হবে, ৭১কে মেনে নিতে হবে এবং ৭১-এ তাদের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে স্বীকার করে একদম স্বচ্ছ হয়ে রাজনীতি করতে হবে। দ্বিতীয় ব্যাপার হলো যে জনকল্যাণমুখী রাজনীতি। জামাত আসলে আপনারা জানেন যে জামাত একটা ক্যাডার ভিত্তিক পলিসির উপরে তারা নির্ভর করে, ক্যাডার ভিত্তিক রাজনীতি তারা পছন্দ করে। সেই জায়গা থেকে বের হয়ে এসে জনমানুষের রাজনীতি করতে হবে, অর্থাৎ জনগণ কি চায়, জনগণ কি প্রত্যাশা করে সেই জায়গাটা। এবং জামাত যেহেতু ধর্মীয়ভাবে যেহেতু একটা ভালো সিম্পেথি পাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে সেটার জন্য মিসইউজ যেন তারা না করে। মিসইউজটা বলতে আপনি কেমন দেখেন যে এই নেগেটিভ যদি জামাত দেওয়ার চেষ্টা করে, মানে জামাতের বিকল্প যারা আছে, জামাতের বাহিরে যারা আছে, তারা সবাই মানে ধর্মের বাহিরে বা ইসলামের বাহিরে এই ধরনের নেগেটিভ কিন্তু দাঁড় করানো হচ্ছে। তা আমি প্রত্যাশা করব যে জামাত যেন এই ভুলটা যেন না করে, কারণ এই ভুলটা যদি করে তাহলে কিন্তু নতুন আরেকটা ফেসিবাদ এই বাংলাদেশে তৈরি হবে। সেজন্য জামাত এই পলিসিগুলো, যে আরেকটা পলিসি হলো জামাতের সবচেয়েতে যেই পলিসিটাকে আমি বাজেভাবে দেখি সেটা হলো নিজেদের ভুল স্বীকার না করার যে একটা ইন্টেনশন, তারা নিজেদের ভুল স্বীকার করতে চায় না। এই জায়গা থেকে জামাতের এখন পর্যন্ত এই জায়গাটা কিন্তু ৭১-এর জায়গাতে স্পষ্ট হয়ে যায়। এখন পর্যন্ত তারা সেই ভুলটাকে স্বীকার করতে রাজি না। আমার কথা হলো রাজনীতি করতে গেলে রাজনীতিতে অনেক ভুল পয়েন্ট থাকবে, অনেক পদক্ষেপ থাকবে, সেগুলোকে স্বীকার করতে হবে এবং স্বীকার করে তারা যদি জনকল্যাণমুখী রাজনীতির দিকে যদি আসতে পারে, জামাত আগামী বাংলাদেশে ভালো কিছু করবে বলে আমরা প্রত্যাশা করি। কেউ কেউ বলছেন বিএনপি ক্রমে ক্রমে একা হয়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি বিএনপি অনেক রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার যে অমিল, তারা যুগপৎ আন্দোলনে একই সঙ্গে ছিল। কেউ কেউ অভিযোগ করেছে বিএনপি তাদের সঙ্গে বেইমানি করেছে। সার্বিক এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন? আসলে দেখেন, বিএনপি বাংলাদেশের এখন পর্যন্ত, আপনি আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশের সবচেয়ে বড় দল আপনি বিএনপিকে বলতে হবে। আর বিএনপির হিস্ট্রিটাও আসলে দীর্ঘদিনের বাংলাদেশের সাথে। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা যিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু একান্তই এটাকে বলে হলো আপনার যে একদম নিচের লেভেলের যে মানুষ, নিচের লেভেলের আমি বলবো না, বরং একদম যেই রুট লেভেলের যেই মানুষ, সেই রুট লেভেলের মানুষের জন্য কিন্তু তিনি রাজনীতি করেছেন। বাট ব্যাপার হলো যে দীর্ঘ একটা স্বৈর শাসন যখন অতিক্রম করে আজকে বিএনপি যখন দীর্ঘদিন পরে যখন হাঁপ ছেড়ে যখন বেঁচেছে, তখন বিএনপির মধ্যে একটা ইগো কাজ করতেছে। যে ইগোটা হলো যে আমরা এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল, সেই কারণে আমরা যা ইচ্ছা তাই করব। এই ইফেক্টটা কিন্তু বিএনপির উপরে পড়তেছে। দেখেন যে সবাই ওয়ান কাইন্ড অফ বিএনপিকে কিন্তু গত এক বছরে বিএনপি ওয়ান কাইন্ড অফ অনেক দলই প্রমাণ করার ট্রাই করতেছে বিএনপি আওয়ামী লীগের মানে অপোজিট রূপ বা আওয়ামী লীগের যেই আরেক রূপ সেটা। তো সেই ক্ষেত্রে আপনার বিএনপির যেই পলিটিক্সের যেই ধারা, সেটা থেকে জনমানুষ সরে যাওয়ার এই একটা কারণ হইতে পারে যে তারা নিজেদেরকে খুব বড় করে দেখতেছে এবং অন্যদেরকে ছাড় দিচ্ছে না। আবার অন্য দৃষ্টিকোণ থেকে যদি আমরা তাকাই, দেখেন আপনি এখন পর্যন্ত কিন্তু বিএনপি তাদের যে নির্বাচিত যে আসনগুলো ঘোষণা করেছে, তারা কিন্তু সেখানে কিন্তু যথেষ্ট ছাড় দিয়ে এবং বিভিন্ন দলকে কিন্তু একীভূত করার ট্রাই করেছে। যদিও এটা শেষ পর্যন্ত কতটুকু বাস্তবায়ন হয় সেটা আমরা এখনও জানি না। তবে আমার কাছে মনে হয় যে বিএনপি যদি নিজেদের এই জায়গাটা যদি নিয়ন্ত্রণ করতে পারে, তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে হবে, তৃণমূলকে দলের কন্ট্রোলে নিয়ে আসতে হবে এবং এই বিগত আওয়ামী সরকার যেই কারণে তাদের পতন হয়েছে, সেই জায়গা থেকে বিএনপিকে পুরোপুরি শিক্ষা নিয়ে রাজনীতি করতে হবে। যদি বিএনপি এখনও মনে করে সেই গায়ের জোর দিয়ে তারা রাজনীতি করবে, বিএনপি যদি এখনও মনে করে যে তারা যেই বিগত 16 বছর আওয়ামী লীগ যেই কায়দায় রাজনীতি করেছে সেভাবে যদি তারা রাজনীতি করবে চিন্তা করে, তাহলে তাদের ভরাডুবি নিশ্চিত। এক্ষেত্রে তারা যদি সেই জায়গা থেকে বের হয়ে আসে, জনকল্যাণমুখী রাজনীতি, জনমানুষের রাজনীতি যদি তারা করতে পারে, এবং আমার কাছে মনে হয় মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে জামাতের চাইতে কিন্তু বিএনপি এগিয়ে আছে। বাট সেই জায়গাটাকে জনমানুষকে আপনাকে বোঝাতে হবে যে জনগণ আপনার কাছে সেফ। এই জায়গাটা যদি বিএনপি বোঝাতে পারে, তাহলে বিএনপির আগামী রাজনীতি আবারও যেই জিয়াউর রহমানের যেই রাজনীতি, সেই রাজনীতি ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা ইদানিং দেখছি ছাত্র শিবির এবং ছাত্র দল মুখোমুখি, যে কোনো সময় বড় ধরনের সংঘাতের
রূপ নিতে পারে? দেখেন, আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি ছাত্রদল, ছাত্র শিবির সহ যত ফেসিবাদ বিরোধী যেই দলগুলো আছে তারা কিন্তু সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। বাট ব্যাপার হলো আপনার যখন ফাঁকা মাঠ যখন হয়ে যায়, যখন আমাদের যে বিরোধী শক্তি যখন দূরে যখন চলে যায়, তখন আমরা মনে করি যে আমরা প্রত্যেকেই বনের রাজা হতে চাই। এই রাজা হওয়ার দরেই কিন্তু এই বড় দলগুলো আছে, যেই কারণে তারা কিন্তু এই লড়াইয়ে লিপ্ত হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের জন্য কখনোই কল্যাণকর কিছু নয় যে দুইটা দল একে অপরের সাথে লড়াই করবে, লড়াই করে এখানে যদি দুইটা দল যদি লড়াই করে তাহলে কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এবং আপনি অলরেডি কিন্তু জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রাম ইস্যু সহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কিন্তু অলরেডি শুরু হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বিভিন্ন রাষ্ট্রবিরোধী যেই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলার জন্য এবং আপনি দেখেন যে আমেরিকা সহ সুপার পাওয়ার যে দেশগুলো তারা কিন্তু বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এবং আমাদের পার্শ্ববর্তী যেই দেশ ইন্ডিয়াও কিন্তু আমাদের রাজনীতিতে যথেষ্ট প্রভাব খাটানোর চেষ্টা করছে। তো আমরা যদি পারস্পরিক দ্বন্দ্বে যদি লিপ্ত হই, কারণ আমরা মনে করি যে ছাত্র শিবির এবং ছাত্রদল দুইটাই দেশের কল্যাণে কাজ করে, আমরা সেটা বিশ্বাস করি। এবং সেই জায়গা থেকে তাদের মধ্যে যে এই যে আপনার যে পরস্পর যে মুখোমুখি যে অবস্থান, এটা বাংলাদেশের রাজনীতির জন্য কখনোই ভালো অবস্থান বয়ে আনবে না, তৃতীয় পক্ষ সেখানে সুযোগ নেবে। সেই কারণে আমার কাছে মনে হয় যে তাদের উচিত হলো যে আমরা জুলাই গণ অভ্যুত্থানে যেমন দেশের স্বার্থে যেমন এক হয়ে যেভাবে কাজ করেছি, আমরা যেন এখনও যেন দেশের স্বার্থে যেন আমরা কাজ করতে পারি। সেই জায়গাটাতে উভয় পক্ষকে সম্মত হওয়া উচিত। তারপরে বাদবাকি রাজনৈতিক মতানৈক্য মতপার্থক্য এটা থাকবে, এটা আছে, থাকবে।